বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরাক ইরান যুদ্ধের পর গেল শুক্রবার সকালে সবচেয়ে মারাত্মক বিদেশি আক্রমণের শিকার হয়েছে ইরান। ইসরায়েলের চালানো ওই হামলায় ইরানের শীর্ষ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এরপরেই নিহত কমান্ডারদের স্থলে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। নতুন নিয়োগ পাওয়া কমান্ডাররা হলেন সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ প্রধান আব্দুল রহিম মুসাভি, বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর, খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী সাদমানি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার হোসেন মাজিদ মুসাভি ইফতেখারি। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে আব্দুল রহিমের নিয়োগ ইরানের সামরিক কমান্ডের কাঠামোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে ধরা হচ্ছে, কারণ প্রথমবারের মতো এই পদটি আইআরজিসি কমান্ডারদের বাইরের কাউকে দেওয়া হয়েছে। পূর্বে আইআরজিসি কমান্ডাররাই এই পদে নিয়োগ পেতেন। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন ইরানের সামরিক কাঠামোতে সেনাবাহিনীর ভূমিকা পুনর্নির্ধারণের আভাস হতে পারে। আবার সাম্প্রতিক বিভিন্ন হামলায় আইআরজিসির উল্লেখযোগ্য সংখ্যক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন, তাই শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে কিছুটা রদবদলের প্রয়োজন হতে পারে। জাতীয় প্রতিরক্ষা বিষয়ে ডক্টরেট ডিগ্রিধারী এই কমান্ডার ইরাক ইরান যুদ্ধে ব্যাপক নৈপুণ্য দেখিয়েছিলেন। সম্মুখ সমরে বিশেষজ্ঞ হিসেবে তার সুনাম রয়েছে। এছাড়া তিনি একজন ফুটবল রেফারি এবং ফুটবল কোচিংয়ে তার ডিগ্রি রয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর একজন অভিজ্ঞ কমান্ডার, যিনি কমান্ডার ইন চিফ নিযুক্ত হওয়ার আগে 16 বছর ধরে আইআরজিসির স্থলবাহিনীর নেতৃত্ব দিয়েছেন। ইরাক ইরান যুদ্ধের সময় তিনি আইআরজিসির সাজোয়া ইউনিটের কমান্ডার ছিলেন। তিনি যুদ্ধের সময় আহতও হয়েছিলেন। মোহাম্মদ পাকপুর ক্লাসিক্যাল এবং গেরিলা যুদ্ধে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা সম্পন্ন কমান্ডারদের একজন। রাজনীতি ও ভূগোলে ডক্টরেট ডিগ্রি রয়েছে তার। সমর কৌশলের জন্য তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে বিজয় 1 পদক পেয়েছেন এবং মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত কমান্ডারদের একজন তিনি। 2019 সালের নভেম্বরে বিক্ষোভ দমনে তার ভূমিকার জন্য 2021 সালে ইউরোপীয় ইউনিয়ন তার উপর নিষেধাজ্ঞা দেয়। ইরানে আইআরজিসির ভূমিকাকে জনপ্রিয় করে তোলার পেছনে প্রধান কারিগরদের একজন তিনি। ইরানি সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় এবং কর্মক্ষম ঘাঁটির দায়িত্ব দেওয়া হয়েছে মেজর জেনারেল আলী সাদমানিকে। মূলত যুদ্ধ এবং সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনী, আইআরজিসি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয়ের কাজ করে এই ঘাঁটি। ইরানের বিশেষায়িত ফোর্সকে নেতৃত্ব দেওয়া এবং সন্ত্রাস বিরোধী অভিযানের বিশেষ দক্ষতা আছে এই কমান্ডারের। এছাড়া সীমান্ত নিরাপত্তা এবং সাজোয়া বহর পরিচালনায় দক্ষ এই কমান্ডার। সাদমানি 10 বছর আগে সিরিয়ায় নিহত আইআরজিসির শীর্ষ কমান্ডার হোসেন হামেদানির ঘনিষ্ঠ শিষ্য ছিলেন। আমির হাতামি ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানির দ্বিতীয় মেয়াদের প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। ইরাক ইরান যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেওয়া আমির হাতামি দীর্ঘদিন আইআরজিসির কমান্ডার ছিলেন। মন্ত্রিত্ব থাকাকালীন তিনি দেশীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন, ক্ষেপণাস্ত্র ক্ষমতা শক্তিশালীকরণ এবং জোটবদ্ধ দেশগুলির সাথে সামরিক সহযোগিতার উপর জোর দেন। সামরিক দায়িত্বের পাশাপাশি হাতামি আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেছেন। মানবাধিকার লঙ্ঘন ও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল কার্যকলাপের দায়ে তার উপর কানাডা এবং অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা রয়েছে। মাজিদ মুসাভি নামে পরিচিত হোসেন মুসাভি ইফতেখারি বিপ্লবী গার্ডের একজন অভিজ্ঞ কমান্ডার। মুসাভি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন সিস্টেম এবং মহাকাশ সরঞ্জামের নকশা, উন্নয়ন এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইরানের ক্ষেপণাস্ত্রের জনক হিসেবে পরিচিত আমির আলী হাজিজাদের সহযোগী ছিলেন তিনি। 2024 সালের ডিসেম্বরে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কর্মসূচির উন্নয়নে তার সরাসরি ভূমিকার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ইরান ইসরায়েল সংঘর্ষে পুরো দুনিয়া জুড়ে আলোড়ন। কিন্তু এই পরিস্থিতিতে কি বলছে ইরানের দুই মিত্র চীন আর রাশিয়া? জাতিসংঘে নিন্দা, মিডিয়ায় নীরবতা, সোশ্যাল মিডিয়ায় উত্তাল বিতর্ক, সব মিলিয়ে চীন ও রাশিয়ার প্রতিক্রিয়া যেন বলছে অনেক কিছু, আবার যেন কিছুই না। এই প্রতিবেদনেই থাকছে সেই প্রতিক্রিয়া, তার বিশ্লেষণ আর তাদের ভবিষ্যৎ অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বার্তা। চীন
চীন বলেছে তারা ইরানের ওপর হামলা, সার্বভৌমত্ব লঙ্ঘন কিংবা যে কোনো ধরনের উত্তেজনা ও সংঘাত সৃষ্টির বিরুদ্ধে। 13 জুন এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে সব পক্ষকেই দায়িত্বশীল হতে হবে। তারা পরিস্থিতি শান্ত রাখতে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত বলেও জানায়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নে যখন জানতে চাওয়া হয় যে চীন ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকিকে সমর্থন করবে কিনা, তখন মুখপাত্র বলেন, এটি অনুমান ভিত্তিক প্রশ্ন এবং এমন উত্তেজনা কাউকেই সাহায্য করবে না। হামলার পর ইসরায়েল ও ইরানে অবস্থিত চীনা দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং সেখানকার চীনা নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। চীন এর আগেও 2024 সালের অক্টোবর মাসে ইসরায়েল ইরান উত্তেজনায় একই রকম নিরপেক্ষ অবস্থান নিয়েছিল। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছিলেন, চলমান যুদ্ধ ও অস্থিরতা কারো জন্যই ভালো নয়। চীন আশা করে সব পক্ষই শান্তিপূর্ণ আচরণ করবে। জাতিসংঘেও চীনের প্রতিনিধি ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং সংঘাত বন্ধের আহ্বান জানান। পারমাণবিক ইস্যুতে IAEA-তে চীন রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। চীন যুক্তরাষ্ট্রের পুরনো চুক্তি থেকে সরে যাওয়াকে এই সমস্যার মূল হিসেবে দেখছে। ইরান ও ইসরায়েলের সংঘর্ষ নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম সিনা ওয়েইবোতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। 13 জুন সকালে এই সংক্রান্ত একটি হ্যাশট্যাগ 16 কোটি বার দেখা হয় এবং এতে 76,000-এর বেশি মন্তব্য আসে। রাষ্ট্রায়ত্ত চ্যানেল সিসিটিভি সরাসরি সংঘর্ষের খবর সম্প্রচার করে। ওয়েইবোর ভাষ্যকার হু শিজিন লিখেছেন, ইরান এখন ঝাঁঝরার মতো ছিদ্রযুক্ত, কারণ মোসাদ খুব সহজেই ইরানের শীর্ষ সামরিক ও পারমাণবিক বিজ্ঞানীদের খুঁজে খুঁজে বের করে হত্যা করেছে। তিনি এটিকে সন্ত্রাসী হামলা বলেছেন। আরেক ভাষ্যকার শেন এই প্রশ্ন তুলেছেন, ইরানের ভেতর থেকে কেউ কি ইসরায়েলের সঙ্গে আতাত করছে? হু শিজিন আরেক পোস্টে বলেন, ইরান মুখে করা কথা বললেও বাস্তবে প্রতিরোধহীন। এটা চীনের জন্য শিক্ষার বিষয় যে ক্ষমতা ছাড়া কোনো অবস্থান আন্তর্জাতিক দর কষাকষিতে কাজেই আসে না। লি শাওসিয়ান নামের এক বিশ্লেষক মনে করেন, ট্রাম্প ও নেতানিয়াহুর ফোন আলাপে এমন বার্তা এসেছে যা ইরানে হামলার জন্য ইসরায়েলকেই সবুজ সংকেত দিয়েছে। 13 জুন ইসরায়েলের ইরান হামলা নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনগুলো খুব বেশি প্রতিক্রিয়া দেখায়নি। চ্যানেল 1 ও চ্যানেল রাশিয়া 1 জানিয়েছে, ইসরায়েল শুধু পারমাণবিক স্থাপনা নয়, বেসামরিক এলাকাও লক্ষ্যবস্তু করেছে। যদিও এসব জায়গায় ইরানের সামরিক কর্মকর্তারা ছিলেন, তবুও নিহত হয়েছেন কিছু সাধারণ মানুষও। টেলিগ্রামের একটি চ্যানেল ব্যঙ্গ করে লিখেছে, এই ধ্বংসস্তূপগুলোই বুঝি সেই পারমাণবিক স্থাপনা। অন্য একজন মন্তব্য করেছেন, পশ্চিমা বিশ্ব নিশ্চুপ থাকবে, এমনটাই তিনি মনে করেন। রাশিয়ার সাবেক সংসদ সদস্য সার্গেই মার্কভ বলেন, রাশিয়া ইরানের রাজনৈতিক বন্ধু হলেও সামরিকভাবে জড়াবে না। রাশিয়া শুধুমাত্র পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং ভবিষ্যতের মধ্যস্থতায় হয়তো ভূমিকা রাখতে পারে। সোমবার ভোর 5টার দিকে ইসরায়েলের কয়েকটি শহরে একসাথে মিসাইল হামলা চালায় ইরান। ইসরায়েলে অবস্থানরত বিবিসি সাংবাদিকরা বলছেন, গত কয়েকদিনের মধ্যে ইরানের চালানো হামলাগুলোর মধ্যে এটির তীব্রতা ছিল সবচেয়ে বেশি। তেল আভিভ, জেরুজালেম সহ ইসরায়েলের বড় শহরগুলোর অধিকাংশতেই সাইরেনের শব্দ শোনা গেছে। হামলায় তেল আভিভের মার্কিন দূতাবাসের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। This was certainly here in Israel one of the heaviest barrages so far. এটি ছিল এখন পর্যন্ত ইসরায়েলে হওয়া সবচেয়ে বড় ধরনের হামলা। গতকাল রাতে এক দফা হামলার পর আজ ভোরে যে হামলা হয়েছে সেটির মাত্রা ছিল অনেক তীব্র। একসাথে অনেকগুলো বড় ও ছোট শহরে আঘাত হয়েছে। অন্তত 4টি এলাকায় ধ্বংসস্তূপের মধ্যে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। কর্তৃপক্ষ বলছে এসব হামলায় অন্তত 5 জন মারা গেছেন আর 100-র বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েল ও ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে এখন পর্যন্ত 200-র বেশি মানুষ মারা গেছেন। এই সংঘর্ষ থামার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। There's no sign of de-escalation at the moment whatsoever. ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগর হাইফাতেও বড় পরিসরের হামলা করা হয়েছে এই দফায়। হাইফায় অবস্থিত একটি তেল শোধনাগারের বিভিন্ন পয়েন্টে কয়েক ঘন্টা ধরে আগুন জ্বলতে দেখা গেছে। তেল আভিভ আর হাইফায় হওয়া এসব হামলায় বহু ভবন বিধ্বস্ত হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ। হামলার শিকার হওয়া জায়গাগুলো থেকে আহত অন্তত 90 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বেশ কয়েকটি জায়গায় উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের মধ্য থেকে ভুক্তভোগীদের উদ্ধার করার চেষ্টা করছেন। ইরানের সবশেষ হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস মন্তব্য করেছেন যে ইরানের সাধারণ মানুষকে এর মূল্য পরিশোধ করতে হবে।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওআইসির মহাসচিবের সাথে ফোন আলাপের সময় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এক বক্তব্যে দুই দেশের মধ্যে সমঝোতার আশা প্রকাশ করলেও সংঘাত বন্ধ হওয়ার বিষয়ে ইতিবাচক কোনো মন্তব্য করেননি। Sometimes they have to fight it out, but we're going to see what happens. I think there's a good chance there'll be a deal. কূটনীতিক ও বিশ্লেষকদের অনেকে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে এই সংঘাত বন্ধ হওয়া সম্ভব। ইরান ও ইসরায়েলের মধ্যে গত কয়েকদিন ধরে চলে আসা সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করে আসছিল মার্কিন প্রশাসন। তবে রবিবার বেনিয়ামিন নেতানিয়াহু এক সাক্ষাৎকারে জানান যে যুক্তরাষ্ট্রের প্রশাসন ও ডোনাল্ড ট্রাম্প ইরানে ইসরায়েলের হামলা করার পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানতেন। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। রবিবার বিকেল থেকে সোমবার ভোর পর্যন্ত ইরান কয়েক দফায় ইসরায়েলে মিসাইল হামলা করেছে। ইসরায়েলও এই সময় ইরানের বিভিন্ন শহর লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে গেছে। রবিবার রাতে ইসরায়েলের চালানো হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির গোয়েন্দা প্রধান মারা গেছেন বলে নিশ্চিত করেছে ইরান। একই হামলায় মারা গেছেন আইআরজিসির গোয়েন্দা বিভাগের উপপ্রধানও। এর আগে রবিবার বিকেলে তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন ও বিচার বিভাগের ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার থেকে চলতে থাকা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 224 জন মারা গেছে ইরানের বিভিন্ন শহরে। মারা যাওয়াদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য, কয়েকজন পরমাণু বিজ্ঞানী ছাড়াও বহু বেসামরিক নাগরিক ও অন্তত 20 জন শিশু ছিল বলে জানা যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানাচ্ছে যে এই সময়ের মধ্যে ইরানে 1200-র বেশি মানুষ আহত হয়েছেন। টানা 4 দিন ধরে চলতে থাকা এই হামলায় তেহরানে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শহরের বহু বাসিন্দা শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন, যার ফলে তেহরানের রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম দেখা গেছে রবিবার রাত থেকে। এদিকে রবিবার বিকেল থেকে ইরান ইসরায়েলে অন্তত 3 দফায় মিসাইল হামলা করেছে। তেল আভিভ, হাইফা, জেরুজালেম শহর সহ বিভিন্ন অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েলের কর্তৃপক্ষ দাবি করছে এসব হামলায় কেউ মারা যায়নি, তবে তারা বলছে হামলায় অন্তত 10 জন আহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে তারা তাদের এই দফার হামলায় ইরানের সারফেস টু সারফেস মিসাইল বা ভূপৃষ্ঠ ও সাগর থেকে ছোড়া মিসাইলের ঘাঁটিগুলোতে আঘাত করেছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলা চলার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে ইসরায়েলের টানা হামলার কারণে ইরানের ক্ষমতার পরিবর্তন হতে পারে। ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও জানান যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেই গত কয়েকদিনের হামলা চালিয়েছে ইসরায়েল। Obviously, we informed our American friends and President Trump, our great friend, ahead of time. We did. He knew about it, of course. ইরানের প্রেসিডেন্টও রবিবার এক বক্তব্যে বলেছেন যে ইসরায়েল হামলা চালিয়ে গেলে আরও মারাত্মক প্রতিক্রিয়া দেবে ইরান। ما به هیچ وجه به دنبال گسترش جنگ نیستیم. ولی طبیعتاً همان گونه که نیروی ارتش ما سپاه অন্যদিকে কাতার ও ওমানের মধ্যস্থতায় এর মধ্যে ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনা হওয়ার কথা থাকলেও ইরান জানিয়েছে যে ইসরায়েল আক্রমণ চালিয়ে যেতে থাকলে তারা আলোচনায় বসবে না। ইরানের পক্ষ থেকে কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের জানানো হয়েছে যে ইসরায়েলের চালানো হামলার জবাব দেওয়া শেষ হওয়ার আগে যুদ্ধবিরতির আলোচনায় ইরান বসতে চায় না। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় চতুর্থ দিনের হামলায় তেল আবিব, জেরুজালেম, হাইফা ও পেতাহ টিকবা শহরের একাধিক স্থাপনায় আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এর মধ্যে হাইফা পাওয়ার প্ল্যান্ট এবং পেতাহ টিকবা শহরের একটি ভবনে আগুন ধরে যায়। এতে অন্তত 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। এছাড়া আরও 67 জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। 15 জন রাত থেকে ইসরায়েলের দিকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে ধ্বংসাত্মক বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের হামলা প্রতিহত করতে ইতোমধ্যে আয়রন ডোম এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি শতাধিক ইরানি ড্রোন ইতোমধ্যে ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় ইরানের হামলা প্রতিহত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহরে জরুরি সতর্ক সংকেত বাজানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় বিমান বাহিনী হামলা প্রতিহত করার পাশাপাশি পাল্টা হামলা চালানোর কাজ করছে।
ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, সারা দেশের নাগরিকদের আশ্রয় কেন্দ্রে ঢুকতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, সব বিমানবন্দর ও আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে ইরানের রাজধানী তেহরানের একাধিক ভবন ও সামরিক ঘাঁটি। তেহরান, ইস্পাহান ও নাতাঞ্জে বিস্ফোরণে ব্যাপক ক্ষতি হয়েছে। গোপন পারমাণবিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ইতোমধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200 ঘর। সরকারি হিসাব বলছে আহতের সংখ্যা 1270-এরও বেশি। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত 90% বেসামরিক নাগরিক। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে স্বীকার করেছেন, ইসরায়েলের হামলায় তার একাধিক সহকর্মী আহত হয়েছেন। 13 জন ভোররাতে হঠাৎই ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান সহ বেশ কয়েকজন আধা সামরিক, সেনা ও গোয়েন্দা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। পাল্টা জবাব দিতে এর 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের হামলা শুরু করে তেহরান। শুরুতে ড্রোন হামলা করলেও পরবর্তীতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান। ইসরায়েল ইরানের মধ্যে হামলা পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, অনিশ্চয়তা ও যুদ্ধের আশঙ্কা। ইতোমধ্যে কাতার ও ওমানের মধ্যস্থতায় শান্তি আলোচনার চেষ্টা হলেও তা প্রত্যাখ্যান করে ইরান। তেহরানের এক বিবৃতিতে জানানো হয়, এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতির প্রশ্নই আসে না। যতক্ষণ না ইসরায়েলের আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া শেষ হয়, ততক্ষণ কোনো ধরনের আলোচনা চলবে না। বিভিন্ন সময় বিদেশের মাটিতে টার্গেট করে চালানো বিভিন্ন হত্যাকাণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর নাম এসেছে। বিশেষ করে এসেছে তাদের গোয়েন্দা তৎপরতার গল্প। ইসরায়েলি সাম্প্রতিক হামলার প্রথম দিনে ইরানে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। তবে এই ধরনের হামলা এটি কি প্রথম? 2024 সালের 27 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন লেবাননের ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজার ও ওয়াকি টকির বিস্ফোরণ ঘটায় তারা, যার কারণে প্রায় 37 জন নিহত হন। 2024 সালের এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কূটনৈতিক ভবনকেও লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল, এবং এই হামলায় ইরানি বিপ্লবী গার্ড ও অন্যান্য কর্মীসহ মোট 13 জন নিহত হন। ওই বছর জুলাই মাসে আরেক হামলায় ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ে তেহরানে নিহত হন। যদিও ইসরায়েল এসব হত্যার দায় স্বীকার করেনি, কিন্তু ধারণা করা হয় যে এই হামলার পেছনেও ইসরায়েলি ছিল। এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, ইসরায়েল কিভাবে তার শত্রুদের বিরুদ্ধে এত সফল অভিযান চালাতে পারে? ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক কিভাবে কাজ করে? তাদের সক্ষমতাই বা কেমন? ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর কথা বললে প্রথমেই নাম আসে মোসাদের। মোসাদ গঠিত হয় ইসরায়েল প্রতিষ্ঠার প্রায় 1.5 বছর পর, মানে 1949 সালের ডিসেম্বরে। তাদের কাজ ছিল ইসরায়েলকে বাইরের হুমকি থেকে রক্ষা করা। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে মোসাদ। তারা সাইবার গোয়েন্দা বৃত্তি, হ্যাকিং, ড্রোন প্রযুক্তি এবং স্যাটেলাইটের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহে বিশেষজ্ঞ। তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা তাদের কার্যক্রমকে আরও গোপনীয় ও সফল করে তোলে। মোসাদের সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষিত এবং অত্যন্ত দক্ষ। তাদের মধ্যে কৌশলী গুপ্তচর, কমান্ডো এবং সন্ত্রাস বিরোধী অপারেটিভরা রয়েছেন, যারা বিভিন্ন দেশে কাজ করেন এবং বিভিন্ন মিশন সফলভাবে সম্পন্ন করেন। এরপরে আসে শাবাক বা সিনবেদ। এটি গঠিত হয় 1949 সালে। এই গোয়েন্দা সংস্থার দায়িত্ব ছিল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা। সিনবেদ দাবি করে তারা পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে আসা হুমকির বিরুদ্ধে অদৃশ্য ঢাল হিসেবে কাজ করে। আমান হলো ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা, যা প্রতিরক্ষা বাহিনীর সাধারণ সদর দপ্তরের অধীনে কাজ করে। এই সংস্থার মূল কাজ হলো তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সামরিক কমান্ডকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা। আমান বেশ কয়েকটি ইউনিট নিয়ে গঠিত, তবে 8200, 9900 এবং 504 হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট, যারা গাজা ইসরায়েলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করছে। ইউনিট 8200-কে ইসরায়েলি গোয়েন্দা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে ধরা হয়। এই ইউনিট দিয়েই ইসরায়েলি সেনাবাহিনী ইলেকট্রনিক মাধ্যমে তাদের গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে। এই ইউনিটে 10,000-এর বেশি লোক কাজ করেন। এরা সবাই এলিট এবং শিক্ষিত বাহিনী থেকে বাছাই করা। এই ইউনিটের কাজ হচ্ছে মূলত গোপনে আড়ি পাতা, গোয়েন্দা ও সামরিক তথ্য ডিকোড করা, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেট থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, সাইবার হুমকি শনাক্তকরণ, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইলেকট্রনিক ও সাইবার ডিভাইস তৈরি করা। এমনও বলা হয় 2010 সালে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর উপর সাইবার হামলায় ইউনিট 8200 জড়িত ছিল। ইরানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত করতে স্টাক্সনেট নামে একটি ভাইরাস ব্যবহার করা হয়েছিল। এছাড়া 1967 সালের আরব দেশগুলোর সঙ্গে হওয়া 6 দিনের যুদ্ধে ইউনিট 8200 মিশর ও সিরিয়া থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহে মূল ভূমিকা রেখেছিল। যদি ইউনিট 8200-কে ইসরায়েলের কান বলা হয়, তাহলে ইউনিট 9900-কে তার চোখ বলা যেতে পারে। এই ইউনিটের দায়িত্ব হলো ছবি ও ভিডিও তথ্য সংগ্রহ করা। এজন্য এই ইউনিট স্যাটেলাইট গোয়েন্দা বিমান ও ড্রোন ব্যবহার করে। এসব তথ্য ও ভিডিওর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সেনা কমান্ডার ও সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তাদের কাছে রিপোর্ট পৌঁছে দেওয়াও এই ইউনিটের দায়িত্ব। ইউনিট 9900-র কাছে আধুনিক প্রযুক্তি আছে, যার মাধ্যমে তারা যুদ্ধে লিপ্ত ইসরায়েলি সেনাদের জন্য 3D মানচিত্র তৈরি করে দেয়। ইউনিট 504 গঠন করা হয়েছে মানুষের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য। এই ইউনিটের প্রধান দায়িত্ব হলো দেশের ভেতরের হুমকিগুলো নজর রাখা। তবে এর পাশাপাশি এই ইউনিট ইসরায়েলের সীমান্তের বাইরেও গুপ্তচর নিয়োগ করে। এই ইউনিটে কাজ করা সৈন্য ও গোয়েন্দারা গাজা সহ অন্যান্য দেশেও সক্রিয়। 2023 সালের জুনে ইসরায়েলি মিডিয়া জানায় ইসরায়েলি সেনাবাহিনীতে নতুন একটি গোয়েন্দা ইউনিট প্রতিষ্ঠিত হয়েছে, যার কাজ ইরান এবং দেশটির বিপ্লবী রক্ষী বাহিনীর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেওয়া। রিপোর্ট অনুযায়ী তখন এই ইউনিটে মাত্র 30 জন সদস্য কাজ করেন। এবার ইরানের নজর পড়েছে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার ওপর, যেখানে অবস্থিত দেশের প্রধান সামুদ্রিক বন্দর, সবচেয়ে বড় তেল শোধনাগার এবং একটি কৌশলগত নৌঘাঁটি। 14 জুন শনিবার হাইফা লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে তেহরান, যা শুধু প্রতীকী প্রতিশোধ নয়, বরং ইসরায়েলের অর্থনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে এক সরাসরি আঘাত বলেই মনে করছেন বিশ্লেষকরা। হাইফা এখন কেবল একটি শহর নয়, মধ্যপ্রাচ্য সংঘাতের নতুন ফোকাল পয়েন্ট। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা শহরটি নিশানা করে 14 জুন শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। খবরে হাইফায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, হাইফার উত্তরের কিছু শহরেও শনিবার ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েল ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার বদলা হিসেবে হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। হাইফায় ইরানের হামলা নিয়ে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়, শনিবার 100টির বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়, যার লক্ষ্য ছিল হাইফা ও তেল আবিব। চ্যানেল 12 টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলি গণমাধ্যমে হাইফায় বিস্ফোরণ, বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়ে বলা হয়েছে এগুলো ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব। অন্যদিকে বিবিসি প্রথমে বলেছিল হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, সেখানে 5 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে আবার বিবিসি জানায় হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবরটি ঠিক নয়। এখন প্রশ্ন আসে, ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় তৃতীয় বৃহত্তম শহর হাইফা শহরটি কেন গুরুত্বপূর্ণ? কেনই বা ইরানের লক্ষ্যবস্তু হাইফা? ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হাইফায় ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি আছে। এছাড়া এখানে বেশ কিছু তেল শোধনাগার ও বহু রাসায়নিক কারখানা আছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফা এলাকায় অবস্থিত।
হাইফা শতাব্দীর পর শতাব্দী ধরে একটি বন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, হাইফা ইসরায়েলের প্রধান গভীর সমুদ্র বন্দর। ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এখান থেকে পরিচালিত হয়। ইসরায়েলের মোট পণ্য পরিবহনের প্রায় অর্ধেকই এই বন্দর দিয়ে পরিবাহিত হয়। বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাইফায় আয়রন ডোম স্থাপন সহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থা ইসরায়েল গ্রহণ করে রেখেছে বলে জানায় রয়টার্স। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, হাইফায় অবস্থিত নৌঘাঁটি, তেল শোধনাগার ও রাসায়নিক কারখানাগুলো তেল আবিবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। হাইফা ইরানি হামলা প্রত্যাশিত ছিল বলে উল্লেখ করেছে আল জাজিরা। কারণ হিসেবে বলা হয়, এই শহরে গুরুত্বপূর্ণ গ্যাস অবকাঠামো রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে হাইফা ইরানের হামলা এই ইঙ্গিত দেয় যে তেহরান তার অঙ্গীকার অনুযায়ী পাল্টা জবাব দিচ্ছে। কারণ তেহরান বলেছিল, ইসরায়েল যদি ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনায় হামলা চালায় তাহলে তারাও ঠিক একই রকম জবাব দেবে। রাজনীতিতে নতুন এক রূপকথার জন্ম দিয়েছে লন্ডন বৈঠক। দক্ষিণ লন্ডনের ডরচেস্টার হোটেলে গত শুক্রবার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ ও 1.5 ঘণ্টা স্থায়ী একান্ত বৈঠক নিয়েই সৃষ্টি হয় এই রূপকথার। তাদের এই দেখা সাক্ষাৎ নিয়ে সর্বত্র চলছে আলোচনা। রাজনৈতিক অঙ্গনকে দারুণ আলোড়িত করেছে এই ঘটনা। বৈঠকটির পর দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। অন্যদিকে এই বৈঠকের চেরা বিশ্লেষণও চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও হয়েছে। বিএনপি ও তার মিত্ররা এটাকে দেখছে তাদের বড় সাফল্য হিসেবে। তারা বলছে, অনিশ্চয়তার মেঘ কেটে গেছে, নির্বাচনে নামতে আর বাধা নেই। বিপরীতে জামায়াত ইসলামী বলছে, প্রধান উপদেষ্টা একটি বিশেষ দলের প্রতি বিশেষ অনুরাগ দেখিয়েছেন, এতে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে তারা কোনো আপত্তি করেনি। বরং জামায়াত ইসলামী বলেছে, এই সময়সীমা তারা আগেই প্রস্তাব করেছিল। এনসিপিও সময়সীমা নিয়ে কিছু বলেনি। তাদের বক্তব্য হচ্ছে, লন্ডন বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে সরকারের কাছে জানতে চাইবে তারা। তবে যে যাই বলুক, লন্ডন বৈঠকের পর নির্বাচনের পালে দারুণভাবে হাওয়া লেগেছে। সংসদীয় 300 আসন জুড়েই এখন হই হুল্লোড়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, হয়তো সেটা 12ই ফেব্রুয়ারিও হতে পারে, কিন্তু উত্তেজনা এতটাই যে কয়দিন পরই যেন নির্বাচন। কে কোথায় মনোনয়ন পাবেন সেটা নিয়ে মুখ্য আলোচনা এবং দৌড়ঝাঁপ। গ্রামাঞ্চলে চায়ের কাপে উঠেছে এখন তুমুল ঝড়। তবে আমাকে আকৃষ্ট করেছে আরেকটি বিষয়, তারেক রহমানের উপহার। তিনি কেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেটা থুনবার্গের বই উপহার দিলেন? সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ কৈশোরে জলবায়ু আন্দোলনের প্রতীকে পরিণত হন। তার এই আন্দোলন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সফল হয়। 2018 সালের 20 আগস্ট সুইডেনের স্টকহোমের সংসদ ভবনের সামনে স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট লেখা প্ল্যাকার্ড নিয়ে বসেছিল 15 বছর বয়সী এক কিশোরী। সেই মেয়েটি গ্রেটা থুনবার্গ। ওই সময় তার দাবি ছিল, সুইডিশ পার্লামেন্ট যেন পরিবেশকে বাঁচাতে ক্ষতিকর কার্বন নিঃসরণ কমানোর জন্য ব্যবস্থা নেয়। সামনে ছিল সুইডেনের পার্লামেন্টারি নির্বাচন। তাই নির্বাচন পর্যন্ত স্কুল বর্জন করে এই প্রতিবাদ শুরু করে দেয় গ্রেটা। এরপর সবার জানা আলোচিত এক পরিবেশ কর্মী হিসেবে আবির্ভূত হয় সে। জাতিসংঘ সম্মেলনে অংশ নেয়, যুক্তরাষ্ট্র সফরে যায়, জাতিসংঘে ভাষণ দেয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেওয়ার একটি নিয়ম হলো, যে বিষয় নিয়ে সেখানে কথা বলবে শুরুতে সে বিষয়ে একটা স্টেটমেন্ট দিতে হয়। গ্রেটা তার স্টেটমেন্টে বলে, আমার কথা শুনতে হবে না, তোমরা বিজ্ঞানীদের কথা শোনো। এরপর গ্রেটা জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘ বিজ্ঞানীদের 2018 সালের রিপোর্টটি পড়ে শোনায়। এরপর জাতিসংঘ ভাষণে গ্রেটা বলে, আপনারা আমাদের স্বপ্ন ও শৈশব হরণ করেছেন, বিশ্বের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আর আপনারা শুধু অর্থ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গালগল্প করে যাচ্ছেন। কত বড় দুঃসাহস আপনাদের। টাইম ম্যাগাজিন 2019 সালের 13 ডিসেম্বর মাত্র 17 বছর বয়সী গ্রেটাকে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত করে। তারেক রহমান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপহার দেওয়ার জন্য তার বইটি বাছাই করলেন। তারেক রহমানের সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার কার্যসূচিতে লন্ডন সময় সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত 2 ঘন্টা খালি রাখা ছিল। তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যান হোটেলে। প্রথম দেখাতেই ডক্টর ইউনূসকে সালাম জানিয়ে বলেন, স্যার, আম্মা আপনাকে সালাম জানিয়েছেন। ডক্টর ইউনূসও পরম স্নেহে তারেক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করেন। হাসি মুখে দুজনই দুজনকে দেখে অভিভূত হন। প্রথম কুশল বিনিময় এবং সঙ্গীদের পরিচিতি পর্ব চলে 15 মিনিট এবং
ইউনুস তারেক 1 ঘন্টা 20 মিনিটের একান্ত বৈঠক। তাদের আলাপচারিতা শেষে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসকে 2টি বই ও 1টি কলম উপহার দিয়ে হোটেল থেকে বিদায় নেন। তার এই উপহার দেওয়ার দৃশ্য টিভিতে দেখানো হয়নি, কারণ তখন সেখানে টিভি ক্যামেরা উপস্থিত ছিল না। বৈঠকের শুরুতে ক্যামেরাগুলো ঝলসে উঠেছিল। উপহারের বিষয়টি জানা যায় প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুকে দেয়া পোস্ট থেকে। বই ও কলমের ছবি দিয়ে তিনি লেখেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের জন্য তারেক রহমানের উপহার। বিশ্ব জলবায়ু সমস্যা ও পরিবেশ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সোচ্চার ব্যক্তি। পরিবেশ তার আগ্রহের বিষয়। বিশ্বব্যাপী ডক্টর ইউনুস একজন সেরা মোটিভেশনাল বক্তা হিসেবে পরিচিত। তার বক্তব্যে জলবায়ু ও পরিবেশ সমস্যা সুন্দরভাবে উঠে আসে। বিষয়টি সম্ভবত জানতেন তারেক রহমান। তাই বিশ্বব্যাপী আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের লেখা নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স এবং কবি মোনো আরশি ও ক্যারেন ম্যাকার্থি উলফ সংকলিত নেচার ম্যাটার্স নামে 2টি বই তাকে উপহার দেন তারেক রহমান। 2টি পরিবেশ বিষয়ক বই। গ্রেটা থুনবার্গ ডক্টর ইউনুসের অতি পরিচিত। নোবেল পুরস্কারের জন্য তার নাম আলোচিত হচ্ছে। একদিন হয়তো দেখা যাবে তিনি নোবেল পুরস্কার পেয়েও গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা 3 শূন্যের পৃথিবী বিশ্বব্যাপী আলোচিত একটি বই। শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য এবং শূন্য কার্বন নিঃসরণ বইটির মূল প্রতিপাদ্য। বইটির উল্লেখযোগ্য বিষয় জলবায়ু পরিবর্তনের ঘটনাকে তুলে ধরা হয়েছে এতে। আর এ কারণেই হয়তো তারেক রহমানের মনে হয়েছে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত বই স্যার পছন্দ করবেন। গ্রেটা থুনবার্গ সম্প্রতি আবার খবরে এসেছেন গাজায় ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার জন্য। ইতালি থেকে একটি জাহাজে করে তিনি ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলেন ফিলিস্তিনি ক্ষুধার্ত মানুষের জন্য। কিন্তু বর্বর ইসরায়েলি বাহিনী তার এই ত্রাণ ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছাতে দেয়নি। মাঝপথে জাহাজটি আটকে ইসরায়েলি সেনারা থুনবার্গকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। সেই আলোচিত থুনবার্গের বই বাংলায় যা শিরোনাম দাঁড়ায়, কেউ এত ছোট নয় যে পার্থক্য তৈরি করতে পারবে না। তার এই বই 2019 সালের 30 মে পেঙ্গুইন থেকে প্রথম প্রকাশিত হয়। বিশ্ব জলবায়ু সংকট সম্পর্কে তার লেখা এবং উপস্থাপন করা 11টি গুরুত্বপূর্ণ বক্তৃতার একটি সংকলন এ বই। এতে বিশ্বব্যাপী জলবায়ু সংকটের ভয়াবহতা তুলে ধরে পৃথিবীকে বাঁচাতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। স্কুল, ধর্মঘট, জাতিসংঘের জলবায়ু সম্মেলন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বিশ্ব ফোরামে দেয়া বক্তৃতাগুলোই বইতে স্থান পেয়েছে। এটি কত গুরুত্বপূর্ণ বই বোঝা যায় বিষয়গুলো দেখলেই। থুনবার্গের গুরুত্বপূর্ণ বক্তৃতাগুলোর মধ্যে একটি শিরোনাম হচ্ছে আমাদের ঘর আগুনে জ্বলছে। তেমনি এতে আছে আমাদের জীবন আপনাদের হাতে। প্রায় সবকিছু সাদা কালো, অজনপ্রিয়। আমাকে ভুল প্রমাণ করো, আমি এটা করার জন্য খুব ছোট। তোমরা নষ্ট দায়িত্ব জ্ঞানহীন শিশুর মতো আচরণ করছো। একটি অদ্ভুত পৃথিবী, বিশ্ব জেগে উঠেছে। আমরাই পরিবর্তন, পরিবর্তন আসছে ইত্যাদি শিরোনামের নিবন্ধ। বইটি প্রথম প্রকাশের পর সব কপি বিক্রি হয়ে যায়। বর্ধিত সংস্করণে থুনবার্গ আরো 5টি বক্তৃতা যুক্ত করেছেন। ফলে বইটিতে তার 16টি গুরুত্বপূর্ণ বক্তৃতা রয়েছে। ইতোমধ্যে ওয়াটারস্টোনস কর্তৃক থুনবার্গকে বইটির জন্য বর্ষ সেরা লেখক ঘোষণা করা হয়েছে। ডক্টর ইউনুসকে উপহার দেয়া তারেক রহমানের দ্বিতীয় বই ছিল কবি মোনা আরশি এবং ক্যারেন ম্যাকার্থি উলফের বই নেচার ম্যাটার্স। এটাও প্রকৃতি ও পরিবেশ বিষয়ক একটি বই। প্রকৃতির বিষয়গুলো বইটিতে স্থান পেয়েছে। প্রকৃতির গুরুত্বই তুলে ধরা হয়েছে। এর বৈচিত্র্যময় কবিতাগুলো জলবায়ু সংকট এবং নৃতাত্ত্বিক নগর প্রকৃতি, নির্জনতা, আদিবাসী জ্ঞান সহ পরিবেশগত বিভিন্ন বিষয় নিয়ে লেখা। ডক্টর ইউনুসকে পরিবেশ বিষয়ক বই উপহার দেয়া এবং প্রকৃতির সান্নিধ্যে থাকার বিষয়গুলো লন্ডন বৈঠক থেকে জানা গেছে। তারেক রহমানকে লন্ডনে পার্কে হাঁটার অভিজ্ঞতা বলেছিলেন ডক্টর ইউনুস। তারেক রহমানও তাকে জানান বগুড়ায় তিনি সুন্দর পার্ক গড়ে তুলেছিলেন এবং সেখানে হাঁটতেন। দীর্ঘ 17 বছর ধরে তারেক রহমান নির্বাসনে 1/11 সময় তিনি ছিলেন জেলে। এতদিন বগুড়ার পার্কটি ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়েছে। আমাদের বগুড়ার রিপোর্টার জানিয়েছেন আবার পার্কটি আপন সজীবতায় জেগে উঠবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।